কি ব্যাপার পিয়াদা, কিছু বলবে নাকি? আগে হ্যাঁ মহারাজ, আমাদের প্রাসাদের সিংহদুয়ারের বাইরে গ্রামের কিছু লোক এসে হাঁপানি রোগে আক্রান্ত এক বৃদ্ধকে ফেলে দিয়ে গেছে। সে কি, এ তো ভারী অন্যায়। এই বৈদ্য, চলো চলো একবার গিয়ে তাকে দেখে আসি। সেরকম বুঝলে আমাদের তাকে রাজবাড়ির সেবালয়ে রাখতে হবে। হ্যাঁ, সে তো হবেই। বাবা, এনাকে তো দেখেই মনে হচ্ছে ভীষণ অসুস্থ। বৈদ্যমশাই, একটু দেখুন তো। আপনার নাম কি? কোথায় থাকেন মশাই? উনি তো শুধুই কাশছেন। মহারাজ, মহারাজ আপাতত এনাকে রাজপ্রাসাদের সেবালয়ে রাখার ব্যবস্থা করুন। এনার দ্রুত চিকিৎসার দরকার। মহারাজ, কি দরকার এসব ঝামেলা মাথায় নেওয়ার? এই মন্ত্রী, তুমি এসব কি বলছো শুনি? শোনো, তুমি এরকম অমানবিক হতে পারো, কিন্তু আমি নই। আপনাকে তো আর সেবা করতে হচ্ছে না, তাই আপনি নিজের মুখটা বন্ধ রাখুন। এই যে পেয়াদারা, তোমরা এনাকে নিয়ে যাও। ওই তো, তুমি তাড়াতাড়ি চিকিৎসার বন্দোবস্ত করতো। আরে যে বলছিলাম চাল ডাল শেষের মুখে, আজকে আনতে, তো সেগুলোর কি হলো? এত তাড়াতাড়ি চাল ডাল এসব শেষ হচ্ছে কি করে? আমি নিশ্চয়ই কাঁচা চাল ডাল মুঠো করে খেয়ে রাখি না। তুমি তো জানোই ঘরে এখন অতিরিক্ত দুজন মানুষ এসে রয়েছেন। আরে ওইটাই তো কথা, ওই দুজন বুড়ো বুড়িকে খাওয়াতে গিয়ে আর তাদের বাতের ব্যথার মালিশের তেল কিনতে গিয়ে শুধু খরচ আর খরচ। আর কতদিন চলবে? ছি ছি ছি, তুমি এইরকম করে আমার পিসি ঠাকুমা নকাকার নামে কটু কথা বলতে পারলে? তোমাকে তো আর কষ্ট করে রাজকোষ থেকে মোহর সরাতে হয় না। আমি জানি কতটা কষ্ট এবং কায়দা করতে হয়। বুঝেছি বুঝেছি, তুমি আসলে ভেবেছিলে যে আমার নকাকা আর পিসি ঠাকুমা তোমায় থলে থলে মোহর দেবেন, সেই লোভে তুমি ওনাদের থাকতে দিয়েছো। কিন্তু যখন দেখছো ওনারা এইসবের কিচ্ছুটি নাম গন্ধ করছেন না, অমনি তুমি ওনাদেরকে ঘর থেকে নামাতে চাইছো। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। তোমার দিনে দিনে মোহরের প্রতি লোভ একেবারে বেড়েই চলেছে, বেড়েই চলেছে। কেন বাড়বে না বলো তো? কেন বাড়বে না? শোনো গিন্নি, শোনো, তোমার ওই বুড়ো নকাকা বুড়ি পিসি ঠাকুমা স্বর্গে গেলে ওনাদেরকে হয়তো তুমি পরজন্মে আবার ফিরে পাবে। হ্যাঁ, তা হতেও পারে, আবার নাও পারে। কিন্তু আমার যদি এ জন্মেই চুরি করে জমানো সব মোহর একবারে খরচা হয়ে যায়, তাহলে আমি আর সেগুলো ফিরে পাবো না গিন্নি। আমার আর কিচ্ছু কিচ্ছু বলার নেই। তাহলে তোমরা সকলেই বলছো যে রাজ্যের অবস্থা মোটামুটি সব ঠিকঠাকই আছে। হ্যাঁ মহারাজ, আপনি কোনো রকম চিন্তা করবেন না। হাঁটুর ব্যথাটা না বেশ বেড়েছে। ওই বৈদ্য থেকে আরে, এত বেলা হয়ে গেল এখনো বৈদ্যমশাই আসেননি, কি ব্যাপার? এরকম তো সচরাচর উনি করেন না। দেখুন কে যান, বেলা পর্যন্ত হয়তো ওপরে পড়ে ঘুমোচ্ছেন। মহারাজ, আসতে পারি? এখন আর এসে কি হবে, সভা তো শেষের মুখে। কি ব্যাপার বৈদ্য, এত দেরি কেন? আর বলবেন না মহারাজ, আজকে যেন আমার বাড়িতে রোগীর ঢল নেমেছিল, তাই দেরি হলো। ও তাই? আসল ব্যাপারটা খোলসা করে বলো না বৈদ্য, যে তুমি এতগুলো রোগীর দক্ষিণা ছেড়ে চলে আসতে পারোনি। আজ্ঞে মন্ত্রী মশাই, তবে আজ যারা এসেছিল তাদের বেশিরভাগকেই আমি সম্পূর্ণ বিনা দক্ষিণায় চিকিৎসা করেছি। তারা তারা ভীষণই অসহায়। আমাদের রাজ্যের মানুষের যদি এই হারে শরীর খারাপ করে তাহলে তো খুবই মুশকিল। আমাদের রাজ্যের বহু মানুষ কিন্তু ভীষণই অসহায়, আর সেটা আজ চিকিৎসা করতে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছি। গোপাল, কিছু তো একটা বিহিত করতেই হবে। এবারে কি করা যায় বলতো? মহারাজ, কালকে চলুন আমরা রাজ্যে যে দাতব্য চিকিৎসালয়টা খোলার কথা ভাবছিলাম সেই স্থানে বৈদ্যমশাইকে নিয়ে গিয়ে একটা নকশা ছকে নিই। বেশ, তাহলে তাই হোক। তা তোমার কি মত বৈদ্য? মহারাজ, আমি রাজি। আমার কোনো রকম অসুবিধা বা আপত্তি নেই। অসহায় ও অসুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এর থেকে ভালো পদক্ষেপ আর কিছুই হতে পারে না মহারাজ। বেশ, তাহলে আজকের মতো এখানেই সভার কাজ শেষ করছি। কালকে সবাই কিন্তু ঠিক সময় হাজির হয়ে যেও। মহারাজ শুধু আমায় ছাড়া আর অন্য সব ব্যাপারে দরদি হয়ে ওঠেন।
কে মাছগুলো সব টাটকা তো? আরে হ্যাঁ গো গোপাল দাদা, এই তো তুমি আসার আগেই মন্ত্রী মশাই এই মাছই নিয়ে গেল। কি মন্ত্রী মশাই এসেছিল? আচ্ছা 1 কেজি মতো মাছ দে দেখি। অনেক বাজার হয়ে গেল, উফ, পুরো ফতুর হয়ে গেলাম। ঘটা চল শিগগির মন্ত্রীকে পাকড়াও করি। দেখ আমাদের পাওনা মোহর দেওয়ার বেলায় শুধু শুধু ওই নেই নেই করে। এদিকে দেখো বাজারের ঘটা থলে থেকে বেরিয়ে আসছে কচি সজনের ডাঁটা। ও মন্ত্রী মশাই, এই কে রে? এই তো আমরা এখন এখানে কি করতে এসেছিস তোরা? আমাদের পাওনা মোহরগুলো নিতে এসেছি। ওরে বাবা, আমি কি এখানেও মোহর নিয়ে এসেছি নাকি? তাছাড়া আমার এখন একটু টানাটানি চলছে, তোরা পরে তোদের পাওনা বুঝে নিস। এত কাঁড়ি কাঁড়ি বাজার করার বেলায় তো আপনার টানাটানি হয় না। যত টানাটানি আমাদের মোহরের বেলায়, তাই না? শোন শোন শোন, বলছি কি, এই এত কাঁড়ি কাঁড়ি বাজার করতে গিয়েই তো আমি ফতুর হয়ে যাচ্ছি। গিন্নির বাপের বাড়ির লোক এসেছে, সব মোহর চলে যাচ্ছে। তা ওনাদের কোথাও ওই কায়দা করে পাঠিয়ে দিন না। তারই পরিকল্পনা করছি, দেখি কি হয়। যাকে যাক, বলছি তোরা বিকেলে একবার আয়, হ্যাঁ আমার সাথে দেখা কর, দেখি যদি ওই সুযোগটা কাজে লাগিয়ে আমার ভান্ডার আর তোদের মন ভরানো যায়। বাহ বাহ বাহ। হলো তোর মাছ কাটা? হ্যাঁ এনাও দাদা, এনাও তোমার মাছ। হ্যাঁ দে। আর এই নে 3 মোহর। কি হে, সবাই এসে গেছো তো? তাহলে এবার রওনা দি। আগে না মহারাজ, বৈদ্যমশাই আসেননি এখন। কি বৈদ্য আসেনি এখনো? কিন্তু আজ যে একটা শুভ দিন। আগে মহারাজ, আমার মনে হচ্ছে বৈদ্যমশাইয়ের বাড়িতে আজও অনেক রোগী এসেছে। কি ব্যাপার বলো তো? কৃষ্ণনগরে কি ইদানিং খুব বেশি মানুষই অসুস্থ হচ্ছে? বৈদ্যমশাই এলে জিজ্ঞাসা করতে হবে, কোনো কি নির্দিষ্ট ধরনের রোগ হচ্ছে নাকি? বৈদ্য কালকে বলছিল যে বহু অসহায় রোগী নাকি তার কাছে আসছে। হ্যাঁ, এবারে কোন দিক দিয়ে তারা অসহায়, আর্থিক নাকি মানসিক, সেইটা জানতে হবে। গোপাল, ওই দেখো জনদরদি বৈদ্যমশাই আসছেন তোমাদের দল ভারী করতে। ক্ষমা করবেন মহারাজ, আজও অনেক বেশি রোগী ছিল, তাই দেরি হয়ে গেল। কি ব্যাপার বলুন তো বৈদ্যমশাই, কোনো নির্দিষ্ট রোগের রোগীদের ভিড় কি বেশি হচ্ছে? না না না, তেমন কোনো নির্দিষ্ট রোগগ্রস্ত রোগীরা আসছে না আমার কাছে বিগত 2 দিন ধরে। হ্যাঁ 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 হ্যাঁ, বলো তো বৈদ্য, তোমার কাছে কি এমন রোগের রোগীরা আসছে যাদেরকে সামলাতে গিয়ে তুমি একেবারে হিমশিম খেয়ে যাচ্ছ? মহারাজ, যেহেতু বর্ষাকাল আসছে তাই রোগের প্রকোপও বাড়ছে, সেই জন্যে রোগীর সংখ্যাও বেড়েছে। তবে গতকাল বা আজ এমন কিছু রোগী এসেছে যাদের কিছু জনের ভীষণই আর্থিক অভাব, আবার কেউ কেউ প্রতিবন্ধী, অর্থাৎ সবার সব অঙ্গ ঠিকঠাক সঞ্চালিত হয় না। এবং শুধু তাই নয়, এরা কেউ কেউ আবার আশ্রয়হীন এবং বাড়ির লোকেরা কেউ দেখে না। বাবা, এরকম রোগীর সংখ্যা বুঝি অনেক? অনেক না হলেও বেশ কিছু সংখ্যক তো রয়েছে। গুরুতর অসুস্থ হওয়ায় কষ্ট করে ওরা দেখাতে এসেছে। আমরা তো এদের ব্যাপারে সবসময় জানতেও পারি না। এছাড়া আমার কাছে যেসব প্রতিবন্ধী রোগীরা এসেছিলেন তারা প্রত্যেকেই বয়স্ক। এমনিতেই বয়স হয়ে গেলে নানা রকমের অসুবিধে দেখা দেয়। না 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 না, আমি বেঁচে থাকতে আমার রাজ্যে বিনা চিকিৎসায় বিনা সেবায় কোনো শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে আমি মরতে দেব না। মহারাজ, যারা আর্থিকভাবে ভুগছে তাদের জন্য তো দাতব্য চিকিৎসালয় খোলা হচ্ছেই। হ্যাঁ, আর যতদিন না তৈরি হচ্ছে এই চিকিৎসালয় ততদিন বৈদ্য বিনা মোহরেই তাদেরকে চিকিৎসা করুক। এর জন্য আমি না হয় বৈদ্যকে অতিরিক্ত কিছু মোহর দক্ষিণা হিসেবে দিয়ে দেব। সে না হয় বুঝলাম মহারাজ, কিন্তু শারীরিকভাবে অক্ষম আশ্রয়বিহীন বৃদ্ধ বা বৃদ্ধাদের কিছু একটা পারলে ব্যবস্থা করুন। গোপাল, কি করা যায় বলো তো? শারীরিকভাবে অক্ষম মুমূর্ষ রোগীদের এই মুহূর্তে আপনি রাজবাড়ির সেবালয়ে ঠাঁই দিন মহারাজ। যেমন ওই হাঁপানি রোগে আক্রান্ত ওই বৃদ্ধটি আছে, তাই তো? হ্যাঁ মহারাজ, আমরা প্রথমে খোঁজ নিয়ে গোটা রাজ্যে দেখে নেই কতজন এমন রয়েছে, তারপরে তাদের নিয়ে আসার ব্যবস্থা করি আমাদের প্রাসাদের সেবালয়ে।
তারপর না হয় অবস্থা বুঝে ব্যবস্থা হবে। আরে আমি এই রাজ্যের সকল অক্ষম মানুষদের ভরণ পোষণের ভার নেব। আমি এক্ষুনি প্রহরীদের ঘোষণা করে দিতে বলছি। মহারাজ, এমন হুট করে ঘোষণা করে ফেলবেন না। না 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 গোপাল, আমি এই বিষয়ে দেরি করতে চাই না। মন্ত্রীকে পাঠাচ্ছি খোঁজ খবর নিতে। তারপরে বয়স্ক এবং যুব নির্বিশেষে আমি এই রাজ্যের সকল অক্ষম ব্যক্তিদের ভরণ পোষণের ভার নেব। কিন্তু মহারাজ, না না না, আর কোনো কিন্তু নয়। এই মন্ত্রী, যাও যাও যাও, হাতের কাজগুলো সেরে শিগগিরই বেরিয়ে পড়ো। ওহ, ভগবান, আর পারা যায় না। এই ঘটা আর কতক্ষণ দাঁড়াবো রে? আর একটু দাঁড়াতেই হবে, না হলে মন্ত্রী কখন এখান দিয়ে গড়ে চলে যাবে ধরতেও পারবো না। হ্যাঁ, আর মোহরগুলো পাওয়া হবে না। কিন্তু সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি, মহারাজকেও তো বেরোতে দেখলাম না, অথচ মন্ত্রী বলেছিল বেরোবে। এই এই ঘটা, মন্ত্রী আসছে, ওই দেখ। চল চল গিয়ে পাকড়াও করি। উফ, এদের আর বুড়ো বুড়ি নিয়ে আদিক্ষেতা শেষ হয় না। আরে ও মন্ত্রী মশাই, কোথায় যান? আমাদের দিকে একটুখানি তাকান, সেই সকাল থেকে দাঁড়িয়ে। ও ও, তোরা ঠিক এসে গেছিস? মোহরের টানে কি আর না এসে পারি? শোন শোন, আজ মহারাজ বাইরে যাননি, তাই আমিও সুবিধা করতে পারিনি। এখন কাজে বেরোচ্ছি, পরে আসিস। হ্যাঁ, কি কাজ মন্ত্রী মশাই? গোপালের বুদ্ধিতে মহারাজের মনে হয়েছে যে আমাদের রাজ্যের সকল আশ্রয়হীন ও শারীরিকভাবে অক্ষম অসুস্থ মানুষদের ভরণ পোষণের ভার নেবেন। বাহ, এ তো বেশ ভালো কথা, কিন্তু তার জন্য আপনি চললেন কোথায়? শারীরিকভাবে অক্ষম রোগী সাথে নাকি? ধুর, আমার উপর ভার পড়েছে রাজ্যে কতজন এমন রুগী আছে সেই খবরটা নেওয়ার। মন্ত্রী মশাই, এইটাই আপনার সুবর্ণ সুযোগ, মোটে কিন্তু হাতছাড়া করবেন না। কেন রে ঘটা? আমার এতে কি সুরাহা হবে শুনি? মহারাজ যখন অক্ষম ব্যক্তিদের ভরণ পোষণের ভার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেনই, তখন এই সুযোগে আপনার বাড়ির ওই 2 অতিথিকেও মহারাজের সেবালয়ে পাঠিয়ে দিন। মন্দ বলিসনি, মন্দ বলিসনি, কিন্তু কিন্তু ওনারা তো সুস্থ, শারীরিকভাবে অক্ষম তো নয়। আরে বাবা, অভিনয় করতে দোষ কি? আমি তো ভাবছি কিছু সুস্থ লোককেও এইরকম অক্ষম সাজিয়ে রাজ সেবালয়ে পাঠিয়ে দেব। রাজবাড়ির 2 বেলা খাওয়া, ওদের দ্বারা আমরাও কিছু অতিরিক্ত খাবার পেয়ে যাব। মন্ত্রী মশাই একটু ভেবে দেখুন ব্যাপারখানা। ভালোই বলেছিস। দাঁড়া দাঁড়া, কাজ থেকে ফিরেই তোদের বৌঠানকে এই কথাটা বলতে হবে। ঠিক আছে, আজ আসি। হ্যাঁ, কদিন পরে এসে মোহর নিয়ে যাস, কেমন? কিরে বটা, তুইও আসবি নাকি ওই পা ভাঙার নাম করে? তা এলেই হয়, মন্ত্রী মশাইও চমকে উঠবে। এই মন্ত্রী, তুমি ঠিকঠাক করে খোঁজ নিয়েছো তো? মহারাজ, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমি সকল অক্ষম ব্যক্তিদের ব্যাপারে খোঁজ নিয়েছি। এছাড়াও প্রহরীরাও খবরটা গোটা রাজ্যে ঘোষণা করে দিয়েছে। বেশ গোপাল, সেবালয়ে সব ব্যবস্থা প্রস্তুত তো? হ্যাঁ মহারাজ, নিশ্চিন্তে থাকুন। তবে আমার এই ব্যাপারে একটু সন্দেহ আছে যে কতজন আসল আর কতজন নকল প্রতিবন্ধী আমাদের সেবালয়ে এসে উঠবেন। ছি ছি গোপাল, আবার তুমি সেই এক কথা বলছো? চোখের সামনেই তো দেখলে মন্ত্রী কেমন পাল্টে গেল। অপরাধ নেবেন না মহারাজ, যা মনে হয়েছে তা বললাম। মহারাজ, শিগগির সেবালয়ে চলুন, রুগী তথা অতিথিরা এসে পড়বেন একটু বারেই। আসুন আসুন, সকলে আসুন। এই আলয়কে আপনাদের নিজেদেরই মনে করবেন, আর আপনাদের কোনো চিন্তা নেই। এবার থেকে আমি ও আমার সভাসদরা সর্বদা আপনাদের পাশে থাকবো। আমি তাহলে গুনছি মহারাজ, 1 2 3 4। এ কি বটা? দেখুন না, জ্বর সারছে না, তার মধ্যে যেই পাটা ভেঙে গেছিল সেটা নিয়ে আর সোজা হয়ে চলতে পারছি না, বেঁকে গেছি। সে কি? এ বাবা, না 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 না, ঠিক আছে ঠিক আছে, ভেতরে যাও ভেতরে যাও। মহারাজ, এই বটাকে ঢুকতে দেবেন না। আমি ওকে একদিন আগেই সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখলাম। এসব ওর ছল মহারাজ। গোপাল গোপাল, তুমি এসব বলো না। একদিনের ভেতরেই একজন সম্পূর্ণ সুস্থ মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। কিন্তু কোনো কিন্তু নেই গোপাল, যাও যাও ভেতরে গিয়ে সব দেখভাল করো। শেষমেশ বটাও চলে এলো। কি
হাঁচি কাশির আওয়াজ আসছে সেবালয় থেকে। আমারও সারা রাত ঠিক মতো ঘুম হয়নি। রোগীরা যেন মনে হচ্ছে মোচ্ছব লাগিয়েছে, দিব্যি গল্প করছে, কারণ বেশ কোলাহলের আওয়াজ পাচ্ছি। আমিও পাচ্ছি। এনারা আদৌ রোগী তো না? মানে যেভাবে গল্প করছেন, কারোর শরীর অসুস্থ হলে গল্প করবার জন্য এত উৎসাহ কি থাকে? আসলে সারাদিন শুয়ে বসে আর কত থাকবি, তাই হয়তো গল্প জুড়েছে। তাই বলে সারা রাত জুড়ে ভোর অবধি এভাবে আমি না ঘুমিয়ে আর থাকতে পারবো না। আপনি কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ। হা কপাল, করতে চাই এক আর হয়ে যায় আর এক। তাহলে রুগীদের খাবারও তৈরি, ওদিকে পথ্য তৈরি হয়ে গেছে। এই তো গোপাল এখন হেসেলে ব্যস্ত আছে, এই সুযোগে বটাকে আমার খাবারের পাত্রটা দিয়ে আসি। রাজবাড়ির খাবার বলে কথা। যাই, এবারে তাহলে সেবালয়ে ঘুরে আসি। আরে ওটা মন্ত্রী না? হাতে খাবারের পাত্র নিয়ে সেবালয়ে ঢুকছে কেন? তবে কি কোনো ফন্দি আছে? যাই, আড়ি পাতি। কিরে বটা, খুব আরাম তো? হ্যাঁ, সে আর বলতে, আপনার ওই দুজন কুটুম্ব তো বেশ আরামে আছে। হ্যাঁ, আচ্ছা শোন, তুই নিজেও ভালো করে অভিনয়টা করবি আর বাকিদেরকেও করাবি, যাতে কেউ ধরা না পড়ে। এছাড়া এই 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 খাবারের পাত্রটা রেখে গেলাম। কেন? বুঝতেই তো পারছিস, খাবারে খাবারে ভরে দিতে হবে। এখন আসি, বুঝলি? যা ভেবেছিলাম ঠিক তাই। সবই মন্ত্রী আর বটার বদমাশি। আমায় মহারাজকে চোখে আঙুল দিয়ে ওই বদমাশিটাকে তুলে ধরতে হবে। বলো দাদু, আমাদের ডেকেছিলে? কোনো দরকার ছিল কি? দরকার মানে ভীষণ দরকার। রাজবাড়ির সেবালয়ে জানালার নিচে ধুনো জেলে ধোঁয়া উঠাতে হবে, এমন ভাবে যাতে দেখে মনে হয় আগুন জ্বলছে। আর তা আজ ভোর রাত্রে করতে হবে। ধোঁয়া দেওয়ার কাজে তোদেরকে সাহায্য করবে ওই পুঁটির বাবা। কিন্তু দাদু এমন কাজ করবে কেন? মহারাজকে নিজের চোখে মন্ত্রী মশাইয়ের ষড়যন্ত্রটা দেখাবো বলে। রাজসেবালয়ে কিছু শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধী ছাড়াও এমন কিছু মানুষ এসেছে যারা সম্পূর্ণ অভিনয় করছে। হ্যাঁ আচ্ছা, তাহলে বুঝি ওরা একদম সুস্থ? হ্যাঁ, রাজবাড়ির আরাম আর খাওয়া দাওয়া কে না চায় বল? এই ভাবনাটা আমার আগে থেকেই ছিল, বুঝলি? মহারাজকে বলেও ছিলাম, উনি বিশ্বাস করেননি। কিন্তু আজ নিজের কানে মন্ত্রী আর বটার কথা আমি শুনেছি, তাই আর ছাড়বো না। সব বদমাশি একবারে ফাঁস করবো। চিন্তা করো না দাদু, আমরা আছি তোমার সাথে। তুমি হাত দিলেই চলে আসবো। দাদু, আর একটু পরেই ভোর হবে, আর তখনই ধুনোটা জ্বালতে হবে। একদম একদম। আরে ওরা কারা? মন্ত্রী আর ঘটা না? হ্যাঁ তাই তো, সাথে বড় বড় দুখানা ঝোলা। হেসেলের দিকে যাচ্ছে। নিশ্চয়ই আনাজপাতি চুরি করবে। ও মন্ত্রী মশাই, বলছি এই আলু আর পেঁয়াজ ছাড়াও আরো যেসব আনাজপাতি আছে সেগুলো কি ওই বস্তায় ঢোকাবো? হ্যাঁ হ্যাঁ, সব ঢোকা, সব ঢোকা, যতদিন না বাজার করতে হয়। আমাকেও দেবেন তো? সব পাবি, এখন হাত চালা দেখি। পুটির বাবা, ধুনোটা জ্বালাও দেখি। হ্যাঁ, তাহলে ধরাচ্ছি। আগুন আগুন, জোরে জোরে চিৎকার শুরু করো। আগুন 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 আগুন! মন্ত্রী মশাই মনে হচ্ছে আগুন লেগেছে। হ্যাঁ হ্যাঁ, এত ধোঁয়া, উড়ে বাবা, এই পালাই পালাই। আরে বাবারে, কি ধোঁয়া! সেবালয়ে যেতে হবে। ওখানে ওখানে সব অসুস্থ মানুষ, সবাইকে রক্ষা করতে হবে। আগুন আগুন! পালাও পালাও! আহ উফ! আমাকে আমাকে কেউ তোলো। আমাকেও কেউ তুলে দাও। আসুন মহারাজ, উঠুন। ওদিকে আপনি যাদের অক্ষম রোগী ভেবেছিলেন, মন্ত্রী মশাই তাদের জন্য আনা কাঁচা আনাজপাতি ঘটাকে নিয়ে চুরি করতে এসেছিলেন। রুগী ভেবেছিলাম মানে? আরে ওরা তো সব রুগী। ওরা সবাই আসল রোগী নয় মহারাজ। আর এটা আগুনের ধোঁয়াও নয়, ধুনোর ধোঁয়া। এবং আমি আপনাকে প্রমাণ দেওয়ার জন্য এই চাতুরিটা করেছি। আগুন আগুন আগুন! পালাও পালাও পালাও! আগুন আগুন! পালাও!
কি 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 এটা কি দেখছি? যা হাঁটতে পারতো না তারা তো দিব্যি ছুটছে। ওই তো বটা। হ্যাঁ মহারাজ, এরা সব মন্ত্রী আর বটা ঘটার প্ররোচনায় রাজ সেবা পাবে বলে অভিনয় করছিল। আমি আপনাকে সেই জন্যই পই পই করে বারণ করেছিলাম এরকম ঘোষণা দুম করে না করতে। যা বোঝার আমি বুঝে নিয়েছি। যারা সত্যি অসুস্থ ওই তো তারা ভেতরে আছে। এইবারে মন্ত্রীকেও ভিতরে শুয়ে দিন। চলো মন্ত্রী, এবার তোমার পা ভাঙবো। আমায় ছেড়ে দিন মহারাজ। ওরে বাবা, ওরে বাবারি, কি মজায় ব্যথা! আমায় ছেড়ে দিন। আরো কোথায় কোথায় ব্যথা হয় দেখুন মন্ত্রী মশাই। দাঁড়াও, মন্ত্রীর হাত পা ভেঙে বিছানায় শুইয়ে তোমায় সেবা করব। আমায় ছেড়ে দিন মহারাজ, আর হবে না। আমার সব পরিকল্পনা জলে চলে গেল, সব জলে চলে গেল।